আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে চলছে নানা ধরনের তর্ক বিতর্ক। কোনো দল পিআর পদ্ধতির পক্ষে, আবার কোনো দল পিআর পদ্ধতির বিপক্ষে। কিন্তু কি এই পিআর পদ্ধতি? আমি আজকের এই ভিডিওতে পিআর পদ্ধতি কি, বিশ্বের কোন কোন দেশে পিআর পদ্ধতি চালু আছে, পিআর পদ্ধতির সুবিধা কী আছে, অসুবিধা কী আছে, এবং বাংলাদেশে পিআর পদ্ধতি প্রযোজ্য কি না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই আলোচনাটি শুনলে পিআর পদ্ধতি নিয়ে আপনার যদি কোনো অস্পষ্টতা থাকে সেটা কেটে যাবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে আশা করি সেই প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। আমি প্রথমে আলোচনা করছি পিআর পদ্ধতি কি। পিআর এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণরূপ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব। সেটা কীরকম? একটি দেশের সংসদে একটা রাজনৈতিক দল যে পরিমাণ ভোট পাবে সেই অনুপাতে আসনও পাবে। আমি একটি যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, ধরি কোনো একটা দেশে মোট 100টা আসন আছে। এর মধ্যে কোনো রাজনৈতিক দল যদি 60% ভোট পায় সে 60% আসন পাবে। কোনো রাজনৈতিক দল যদি 40% ভোট পায় সে সংসদে 40% আসন পাবে। কোনো রাজনৈতিক দল যদি 1% ভোট পায় তাহলে সে 1% আসন পাবে। এটাই হচ্ছে পিআর পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা ভোটের এখানে মূল্য আছে। একটা রাজনৈতিক দল যত ভোট পাবে সেই অনুপাতে আসন হবে তার, কম বা বেশি না। এবার আমি আলোচনা করব বিশ্বের কোন কোন দেশে পিআর পদ্ধতি চালু আছে। বর্তমান বিশ্বে পিআর পদ্ধতি খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। আমাদের সারা বিশ্বের প্রায় 80 থেকে 85টি দেশের মধ্যে এই পিআর পদ্ধতি চালু আছে। আমরা যেই মহাদেশকে সবচেয়ে সভ্য মহাদেশ হিসাবে জানি, অর্থাৎ ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশের প্রায় অধিকাংশ দেশেই এই পিআর পদ্ধতি চালু আছে। ইউরোপ মহাদেশে প্রায় 40 থেকে 45টা দেশ আছে। এর মধ্যে আনুমানিক 35 থেকে 38টা দেশের মধ্যে পিআর পদ্ধতি চালু আছে, যেমন জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে ইত্যাদি দেশগুলোর মধ্যে। অর্থাৎ যে দেশগুলোকে আমরা সবচেয়ে সুখী দেশ হিসেবে জানি, যাদের মধ্যে মানবাধিকার অনেক বেশি, যে দেশগুলো মানুষকে মূল্যায়ন করে, এই প্রত্যেকটা দেশের মধ্যেই পিআর পদ্ধতি চালু আছে। সে হিসেবে পিআর পদ্ধতিটা যে ইউরোপে অনেক বেশি জনপ্রিয় সেটা বোঝাই যায়। এবার আমি আলোচনা করব পিআর পদ্ধতির সুবিধা এবং অসুবিধা নিয়ে। প্রথমেই আমি আলোচনা করতে চাই পিআর পদ্ধতির কি কি সুবিধা আছে। পিআর পদ্ধতির প্রথমত যে সুবিধা সেটা হচ্ছে ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব। অর্থাৎ কোনো একটা দেশে কোনো একটা রাজনৈতিক দল যে পরিমাণ ভোট পাবে, সংসদে সেই রাজনৈতিক দল সেই পরিমাণ আসনই পাবে। অর্থাৎ সে যা ভোট পেয়েছে সেই অনুযায়ী তাকে আসন দেওয়া হবে, তাকে বঞ্চিত করা হবে না। বর্তমানে আমি যদি বাংলাদেশের কথাই বলি, এখানে যদি কোনো একটা রাজনৈতিক দল দ্বিতীয় হয়, অর্থাৎ যে বিরোধী দল হয়, সে যদি অনেক বেশি ভোটও পায় সে কিন্তু সেই অনুযায়ী আসন পায় না। কারণ এখানে সিস্টেমটা এমন, প্রত্যেকটা আসন ধরে নির্বাচন হয়, প্রত্যেকটা আসনে যে বেশি ভোট পাবে সেই জয়ী হবে। কোনো একটা রাজনৈতিক দল ধরা যাক 1 লক্ষ ভোট পেয়ে জয়ী হয়েছে, এখানে কোনো একটা রাজনৈতিক দল যদি 99,000 ভোটও পায়, এখানে কিন্তু এই 99,000 ভোটের কোনো দাম নাই, কারণ তাকে সংসদে আসন দেওয়া হবে না। সেক্ষেত্রে বলা হয় যে এইখানে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয় না। কিন্তু যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়, ওই 1 লক্ষ ভোটকে যেভাবে কাউন্ট করা হবে, ওই 99,000 ভোটকেও কাউন্ট করা হবে। ফাইনালি
পুরো দেশের ভোট গণনা শেষে সব মিলিয়ে, অর্থাৎ আমাদের দেশের কথা যদি বলি 300টা আসন আছে, 300 ভোটে প্রত্যেকটা দল কি পরিমাণ ভোট পেয়েছে সেটা কাউন্ট করা হবে। কাউন্ট করে যে দল সবচেয়ে বেশি ভোট পাবে, সেটা যদি অর্ধেকের বেশি হয় তাহলে সে একাই সরকার গঠন করবে, এবং তার পরের দলগুলোও সরকার গঠন করতে না পারলেও তার সংসদে আসন পাবে। তো এই জন্য বলা হচ্ছে পিআর পদ্ধতির একটা সুবিধা হচ্ছে ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি বাস্তবায়ন করে। দ্বিতীয়ত হচ্ছে পিআর পদ্ধতির আরেকটা সুবিধা হচ্ছে বহু দলের অংশগ্রহণ নিশ্চিত করে। পিআর পদ্ধতি নির্বাচন হলে একটা দলের জন্য ক্ষমতায় যাওয়াটা একটু কঠিন হয়ে যায়, কারণ যে দলটা দ্বিতীয় হয় সেও অনেক ভোট পায়, বা যে দলটা তৃতীয় হয় সেও অনেক ভোট পায়। এই জন্য অধিকাংশ ক্ষেত্রেই কোনো একটা দলের পক্ষে সরকার গঠন করা সম্ভব হয় না। ফলে অনেকগুলো দল মিলেই সরকার গঠন করে, ফলে এই সরকারে অনেকগুলো দল থাকে এবং বহু দল মিলেই একটা সরকার গঠিত হয়। তৃতীয়ত হচ্ছে প্রতিটি ভোটের মূল্য এই পিআর পদ্ধতিতে সমান। পিআর পদ্ধতিতে প্রত্যেকটা ভোট সমান মূল্য বহন করে, কারণ প্রত্যেকটা ভোট হিসাব করা হবে, কাউন্ট করা হবে, এবং এই প্রত্যেকটা ভোটের অনুপাতেই কিন্তু সরকার গঠিত হবে বা সংসদে আসন দেওয়া হবে এবং সেই অনুযায়ী সরকার গঠিত হবে। এই জন্য কোনো একটা দল যদি, রাজনৈতিক দল যদি 1% ভোট পায়, সেও কিন্তু সংসদে 1% আসন পাবে। এই জন্য বলা হয় প্রতিটি ভোটের মূল্য এখানে সমান। অর্থাৎ আমাদের দেশে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা আছে, বিশেষ করে বাংলাদেশে আমরা দেখি অনেক ক্ষেত্রে একটা রাজনৈতিক দল অনেক ভোট পেয়েছে, কিন্তু সে একটা আসনে দ্বিতীয় হওয়ার কারণে ওই ভোট কয়টা আর কোনো মূল্য থাকে না, কারণ যে দলটা জয়লাভ করেছে তারাই সরকার গঠন করে। কিন্তু পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটকে কাউন্ট করা হবে এবং কাউন্ট করে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসনও সে পাবে। এজন্য বলা হয় এই পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য সমান। চতুর্থত, পিআর পদ্ধতিতে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এখানে কোনো একটা দল একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারে না, কারণ কোনো একটা দল যদি ক্ষমতায় যেতে চায় তাহলে তাকে যে পরিমাণ ভোট পাওয়া দরকার সেই পরিমাণ ভোট অধিকাংশ ক্ষেত্রেই কোনো রাজনৈতিক দল পায় না। সেক্ষেত্রে কোনো একটা রাজনৈতিক দল একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারে না, বরং প্রত্যেকটা দলকে সাথে নিয়েই তাদেরকে সরকার গঠন করতে হয় এবং প্রত্যেকটা দল মিলিয়েই দেশ চালাতে হয়। মোটামুটি এই বিষয়গুলোই পিআর পদ্ধতির সুবিধা। এছাড়া আরও ছোট ছোট কিছু সুবিধা আছে। এবার আমি আলোচনা করব পিআর পদ্ধতির কি কি অসুবিধা। পিআর পদ্ধতির খুব সামান্য কিছু অসুবিধা আছে, যেমন প্রথমত হচ্ছে সরকার গঠনে জটিলতা। যেহেতু পিআর পদ্ধতিতে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে একা সরকার গঠন করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে তাদেরকে ছোট ছোট দলগুলোরও দ্বারস্থ হতে হয়, তাদেরকে সঙ্গে নিয়েই সরকার গঠন করতে হয়। এখন ছোট ছোট দলগুলো যদি কোনো কারণে বেঁকে বসে, সেক্ষেত্রে সরকার গঠনে জটিলতা দেখা দেয়, বা ছোট ছোট দলগুলো অনেক সময় এই ক্ষেত্রে বড় বড় মন্ত্রণালয়ের দাবি করে বসে। ফলে দেখা যায় দুই দলের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে একটু মনোমালিন্য তৈরি হয় এবং সরকার গঠনে কিছুটা জটিলতা দেখা দেয়। এরপরে দ্বিতীয় যে অসুবিধা সেটা হচ্ছে জবাবদিহিতার অভাব। এই পিআর পদ্ধতি নির্বাচনে যেহেতু কোনো একটা রাজনৈতিক দল তার তালিকা দেয় কে ক্ষমতায় যাবে, অর্থাৎ কাকে, কোন ব্যক্তিকে তারা ক্ষমতায় পাঠাবে, কাকে তারা এই আসন দেবে, সেই ক্ষেত্রে সাধারণ জনগণ সাধারণত এখানে প্রতিনিধিত্ব পাঠায় না। অর্থাৎ আমি ভোট দিয়েছি যাকে, সেই ব্যক্তি যে সংসদে যাচ্ছে এটা বলা যায় না। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে সংসদে গেল সে কার ভোট নিয়ে গেছে এটা কেউ জানে না, ফলে সে কারো কাছে জবাবদিহিতা করতেও প্রস্তুত না। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় এই পিআর পদ্ধতির ফলে জবাবদিহিতার অভাব থাকে এবং
সংসদ সদস্যরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারে। তৃতীয়ত, এই পিয়ার পদ্ধতির নির্বাচনের ফলে অনেক ছোট ছোট দল গঠিত হয়, যে দলগুলো অপ্রয়োজনীয়। কারণ যেহেতু বলা হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচনের ফলে সারা বাংলাদেশ থেকে কোনো একটা রাজনৈতিক দল যে পরিমাণ ভোট পাবে সেটাকেই কাউন্ট করা হবে। যদি এটা 1%ও হয় তাহলে তাকে সংসদে 1% আসন দেওয়া হবে। এই জন্য অনেক ছোট ছোট দল গঠিত হয়ে তারা সারা বাংলাদেশে দেখা গেল যে আসন দিল, তারা নির্বাচন করলো, সবগুলো আসন মিলিয়ে তারা যোগ করে যদি 1%ও ভোট পায় তাও তো দেখা যাবে যে তারা সংসদে 1% আসন পেয়ে গেল। এইভাবে অনেক ছোট ছোট রাজনৈতিক দলের গঠন হতে পারে পিয়ার পদ্ধতির নির্বাচনের কারণে। এইবার আমি আলোচনা করব বাংলাদেশে পিয়ার পদ্ধতির নির্বাচন প্রযোজ্য কি না, বা বাংলাদেশে পিয়ার পদ্ধতির নির্বাচন বাস্তবসম্মত কিনা। আমি বলবো অবশ্যই হ্যাঁ, বাংলাদেশে পিয়ার পদ্ধতির নির্বাচন অবশ্যই প্রযোজ্য এবং অবশ্যই বাস্তবসম্মত, এবং এটা করা উচিত। কেন? আমরা জানি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এটা খুব বিশ্রী। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা কখনোই খুব ভালোভাবে গড়ে ওঠেনি। সেই জন্য বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয়, যেহেতু কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতা গঠন করা সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে এবং সমঝোতার মাধ্যমে সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা সমঝোতার মনোভাব তৈরি হবে, যেটা আমাদের দেশের জন্য পজিটিভ কিছু বয়ে আনতে পারে। দ্বিতীয়ত, আমাদের দেশে বর্তমানে যে পদ্ধতির নির্বাচন আছে, এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেখা যায় কোনো একটা দল 2/3 অর্থাৎ আমাদের দেশের সংবিধান সংশোধন করার জন্য যে পরিমাণ আসন প্রয়োজন, কোনো একটা রাজনৈতিক দল অধিকাংশ ক্ষেত্রে তার চেয়ে বেশি পেয়ে যেতে পারে বা বেশি পেয়ে যায়, এবং তারা সংসদে গিয়ে তাদের ইচ্ছা মতো সংবিধানকে সংশোধন করে। যে পদ্ধতিতে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, তাদের সুবিধাটা বেশি হবে, তারা সেইভাবে সংবিধানকে সংশোধন করে। এতে করে দেখা যায় আমাদের দেশের বেজে যায় 12টা। কিন্তু যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয়, তারা এই অপ্রয়োজনীয় সংশোধনগুলো করতে পারবে না, বা কোনো সংশোধন করতে চাইলে প্রত্যেকটা দলকে মিলেই সংশোধন করতে হবে। এতে করে তারা এমন সংশোধনই করবে যেটা দেশের জন্য ভালো। এই জন্য আমাদের দেশে যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয় তাহলে এটা ভালো কিছু বয়ে আনবে বলে আমি মনে করি। তৃতীয়ত, এই পিয়ার পদ্ধতির নির্বাচন যদি বাংলাদেশে হয়, এখানে একদলীয় কর্তৃত্ব হ্রাস পাবে। আমরা দীর্ঘদিন দেখেছি, কিছুদিন আগেও একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তার আগেও আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। দেখা যায় যখন যে দল ক্ষমতায় থাকে তাদের কর্তৃত্ব থাকে অনেক বেশি, এবং তারা নিজেদের মতো করে দেশটাকে পরিচালনা করে, এবং দেশে অনেক দুর্নীতি অনাচার বেড়ে যায়, কারণ তাদেরকে বলার মতো কেউ আর থাকে না। কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হলে এই একদলীয় কর্তৃত্ব হ্রাস পাবে, প্রত্যেকটা দল মিলে এখানে দেশের উন্নয়নে কাজ করতে পারবে। ফলে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে বাংলাদেশের জন্য বেশ ভালো কিছু হওয়া সম্ভব। এরপরে পিয়ার পদ্ধতির নির্বাচনের ফলে রাজনৈতিক সচেতনতা এবং অংশগ্রহণটা বৃদ্ধি পাবে। বর্তমানে আমাদের দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন না হওয়ার কারণে এখানে রাজনৈতিক সচেতনতা নাই বললেই চলে। ভোটাররা মনে করে আমার একটা ভোট না দিলেও কিছু যায় আসে না, বা আমার একটা ভোটের তো কোনো মূল্য নাই, আমি দিলেই কি না দিলেই কি। কিন্তু যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয়, তখন ভোটাররা জেনে যাবে আমার একটা ভোটেরও মূল্য আছে, আমার একটা ভোট আমি যাকে দেব সেই দল সংসদে সেই পরিমাণে বা সেই পার্সেন্টে আসন পাবে। এটা দেশের জন্য খুব ভালো একটা বিষয় হয়ে দাঁড়াবে। এজন্য মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে এবং রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে চাইবে। সর্বশেষ এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে বিরোধী দলীয় রাজনীতি শক্তিশালী হবে। আমরা জানি আমাদের দেশে বিরোধী দলীয় রাজনীতিটা অনেক দুর্বল, কিন্তু বলা হয়, রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়
একটা দেশের বিরোধী দল যত বেশি স্ট্রং, সেই দেশ তত সুন্দরভাবে পরিচালিত হয়। কিন্তু পেয়ার পদ্ধতির নির্বাচন না থাকার কারণে আমাদের এই দেশে সর্বশেষ আমরা কয়েকটা নির্বাচনে দেখেছি এখানে শক্ত বিরোধী দল নাই, কিন্তু যদি পেয়ার পদ্ধতির নির্বাচন হয় এখানে একটা শক্ত বিরোধী দল তৈরি হবে, যারা সরকারের নানা ধরনের সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সঠিক কাজ করতে, ভালো কাজ করতে বাধ্য করবে এবং খারাপ কাজ থেকে সরকারকে বিরত রাখতে পারবে। এই জন্য আমি মনে করি আমাদের দেশে অবশ্যই পেয়ার পদ্ধতির নির্বাচন প্রয়োজন এবং বাস্তবসম্মত এবং যৌক্তিক। আমার ধারণা আপনারাও যদি পেয়ার পদ্ধতি সম্পর্কে বুঝে থাকেন আপনারাও তাই বলবেন। পেয়ার পদ্ধতি সম্পর্কে আমার আলোচনা মোটামুটি এতটুকুই ছিল। আশা করি পেয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদের আর কোনো অস্পষ্টতা নাই। এরপরেও আপনাদের যদি কোনো অস্পষ্টতা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।